তেসরা জুলাই 1988 ইরানের রাজধানী তেহরান থেকে সকাল 10:17-তে একটা প্যাসেঞ্জার প্লেন টেক অফ করে। এই প্লেনটার গন্তব্য ছিল দুবাই, আর ওই মুহূর্তে প্লেনটিতে প্রায় 290 জন প্যাসেঞ্জার ছিলেন, যাদের মধ্যে 254 জন ছিলেন ইরানের নাগরিক। কিন্তু টেক অফ করার ঠিক 7 মিনিটের মাথায় হঠাৎই ওই প্লেনটায় একটা মিসাইল হিট করে। পাইলট কিছু বুঝে ওঠার আগেই আরও একটা মিসাইল হিট করে। মাঝ আকাশেই ওই প্লেনটা 3 টুকরো হয়ে যায়, আর কয়েক সেকেন্ডের মধ্যেই সম্পূর্ণ প্লেনটা ধ্বংস হয়ে যায় এবং সেটা সমুদ্রে এসে পড়ে। প্লেনে থাকা 290 জন যাত্রী মারা যান, যাদের মধ্যে 66 জন বাচ্চা ছিল, যা সরাসরি হিউম্যান রাইটসের ভায়োলেশন। তো কথা হলো, এই মিসাইলটা কারা হিট করেছিল? উত্তর হলো আমেরিকা। যখন প্লেনটা পার্সিয়ান গালফের উপর দিয়ে যাচ্ছিল, তখন আমেরিকান যুদ্ধজাহাজ ইউএসএস ভিনসেন্স ইরানের জলসীমায় ঢুকে পড়েছিল, আর এই যুদ্ধজাহাজ থেকেই পরপর 2টো মিসাইল ছোড়া হয়েছিল ইরানের প্লেনটার উপরে। কিন্তু প্রশ্ন হলো, আমেরিকা হঠাৎ করে ইরানের উপরেই হামলা কেন করেছিল? কারণ এই ঘটনার কিছু বছর আগেও আমেরিকা থেকে কোটি কোটি টাকা ইরানে পাঠানো হতো ইরানের সুরক্ষার জন্য। এমনকি আজ যে ইরান পারমাণবিক বোমা বানানোর জন্য মরিয়া হয়ে উঠেছে আর আমেরিকা লাগাতার স্যাংশন লাগাচ্ছে, সেই আমেরিকাই কিন্তু পরমাণু বোমার প্রধান রসদ মানে ইউরেনিয়াম ইরানের হাতে তুলে দিয়েছিল। আর ইরানও তাদের দেশের প্রায় 40% তেলের খনি আমেরিকান কোম্পানিগুলোকে লিজে দিয়েছিল। মানে এক কথায় ইরান এবং আমেরিকার মধ্যে খুব ভালো একটা বন্ধুত্ব ছিল। তাহলে সেই বন্ধুত্ব কিভাবে শত্রুতায় পরিণত হলো? তো এখানে আপনাদেরকে বলে দেই যে ইরান এবং আমেরিকার এই মুহূর্তে যে শত্রুতা আছে, তার একটা প্রধান কারণ হলো ইরানিয়ান রেভলিউশন। যখন ইরানের রাজার ক্ষমতা সরিয়ে ফেলে এখানে ইসলামিক শাসন শুরু হয়েছিল। আর এখানেও একটা প্রশ্ন আসে যে কেন হঠাৎ করে ইরানের রেভলিউশন হয়েছিল? 1979 সালে ঠিক কি এমন হয়েছিল যে রাতারাতি ইরানের ভবিষ্যৎ পুরোপুরি বদলে গিয়েছিল? কিভাবে একজন সাধারণ মানুষ আমেরিকা সহ পশ্চিমা কালচারগুলোকে ইরান থেকে উৎখাত করে দিয়েছিল? তো বন্ধুরা, আমি রয়েছি মিঠুন আপনাদের সাথে। আজকের ভিডিওতে ইরানিয়ান রেভলিউশনের সম্পূর্ণ ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব। সাথে এই রেভলিউশন কিভাবে ইরান এবং আমেরিকার মধ্যে কখনো শেষ না হওয়া বিবাদের সূচনা করেছিল সেটাও জানাবো। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। 19 আগস্ট 1978 ইরানের আবাদানে সিনেমা রেক্স নামে একটা সিনেমা হল ছিল। সেদিন রাত 8:30টার দিকে সিনেমা হলে তার ডিয়ার নামে একটা মুভি চলছিল। ওই মুহূর্তে হলে প্রায় 5 থেকে 600 জন অডিয়েন্স ছিল। হঠাৎই 4 জন লোক ওই হলের সমস্ত গেটগুলো বাইরে থেকে লক করে দেয় আর ভেতরে কিছু পেট্রোলের ক্যান ছুঁড়ে মারে। ভেতরে থাকা অডিয়েন্সরা কিছু বুঝে ওঠার আগেই ওই লোকগুলো ক্যানে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই সেই আগুন সম্পূর্ণ হল জুড়ে ছড়িয়ে পড়ে। লোকজন নিজেদের জীবন বাঁচাতে ছোটাছুটি শুরু করে। এই সময় কিছু মানুষ হলের ছাদ থেকে বাইরে পালিয়ে আসেন এবং প্রায় 377 জন সেদিন আগুনে পুড়ে মারা যান। আর এই ঘটনায় ইরানের রেভলিউশনের বারুদে দেশটাই ঠোকার কাজ করেছিল। সিনেমা হলে আগুন লাগার ঠিক 4 মাসের মাথায় ইরানের রাজা দেশ ছেড়ে পালিয়ে যান। শুরু হয় ইসলামিক শাসন। তবে এই আগুন লাগার ঘটনা কিন্তু একদিনে হয়নি। এর পেছনে একটা বড় ষড়যন্ত্র ছিল, যার মূলে ছিল আমেরিকা এবং ব্রিটেন। চলুন এবার সেই ইতিহাসটা আপনাদেরকে বলি। প্রাচীনকালে ইরান পারস্য সাম্রাজ্য নামে পরিচিত ছিল। সে সময় পারস্য ভীষণই শক্তিশালী এবং ধনী সাম্রাজ্য ছিল। এমনকি আলেকজান্ডারের জীবনের প্রধান লক্ষ্যই ছিল পারস্য সাম্রাজ্যকে দখল করা। তো 700 শতকের দিকে যখন আরবে মুসলিম ধর্মের প্রচার হচ্ছিল, তখন পারস্য সাম্রাজ্য মুসলিম শাসন শুরু হয়। এরপর থেকে আজ পর্যন্ত পারস্য মানে ইরানে মুসলিম শাসনই চলছে। আর এই পারস্য নাম বদলে কিভাবে ইরান হলো সেটা আমি ভিডিওতে আগে বলবো। তো 1890 সালের দিকে ইরানের রাজা ছিলেন নাসির আল দিন। তিনি ইরানের দেশীয় ব্যবসায়ীদের সাথে একটা বড় রকমের স্ক্যাম করেন। এই সময় ইরানে তামাক খুবই জনপ্রিয় ছিল। ছোট থেকে বড় মোটামুটি সবাই তামাক খেত। আর এই ব্যবসার সাথে সে সময় প্রায় 2 লক্ষ মানুষ সরাসরি যুক্ত ছিলেন। কিন্তু নাসির আল দিন মানে ইরানের তৎকালীন রাজা, তিনি একজন ইংরেজ মার্চেন্ট মেজর GF ট্যালবটের সাথে একটা চুক্তি করেন। আর ইরানের ভেতরে তামাকের যে ব্যবসা ছিল সেটার পুরো কন্ট্রোল তিনি আগামী 50 বছরের জন্য ওই ইংরেজ বণিককে দিয়ে দেন। মানে ওই ইংরেজ বণিক ছাড়া আর কেউ ইরানে তামাকের ব্যবসা করতে পারবে না। আর এর বদলে ওই ইংরেজ বণিক ইরানের রাজাকে বছরে 15,000 ইউরো আর মোট প্রফিটের 25% দেওয়ার কথা বলে। এবার যখনই ইরানের রাজার এই চুক্তির কথা সামনে আসে, ইরানের লোকজন ভীষণ ক্ষেপে যায়। কারণ এর আগে ব্রিটিশ আর রাশিয়ার সাথে ইরান যুদ্ধ করেছিল। সেই যুদ্ধে হেরে ইরানের বাজারে ব্রিটিশ আর রাশিয়ার কন্ট্রোল চলে এসেছিল। আর সেটা নিয়ে অলরেডি ইরানের জনগণ রাজার উপর ক্ষুণ্ণ ছিল। তার উপরে রাজা এবার তামাকের ব্যবসাও বিদেশিদের দিয়ে দিচ্ছিল। এটা নিয়ে গোটা ইরান জুড়ে বিদ্রোহ শুরু হয়, যেটাকে ইতিহাসে টোবাকো প্রোটেস্ট বলা হয়। তবে রাজা কিন্তু ওই বার্ষিক টাকার লোভে এই বিদ্রোহকে শুরুর দিকে তেমন একটা গুরুত্ব দিচ্ছিল না। আর এই সময় সামনে আসে উলেমারা। এবার এই উলেমা কারা সেটা একটু আপনাদেরকে বলি। দেখুন, ইরানে রাজা শাসন থাকলেও এখানে ধর্মগুরুদের খুব প্রভাব ছিল। এরা মূলত হলেন ইসলামিক স্কলার। এদেরকে ইরানে উলেমা বলা হয়। তো এই ধর্মগুরুরা যা বলতেন রাজাকে সেটা মানতে হতো, কারণ লোকজনের মধ্যে এই উলেমাদের জন্য আলাদা রেসপেক্ট ছিল।
আর এই উলেমাদের মধ্যে সবথেকে বড় যিনি ধর্মগুরু তাকে বলা হতো আয়াতুল্লাহ। তো ইরানে যখন তামাক বিদ্রোহ হচ্ছিল সে সময় ইরানের আয়াতুল্লাহ ছিলেন মির্জা সিরাজি। সারা দেশ জুড়ে যখন ভীষণ আকারে রাজার বিরুদ্ধে বিদ্রোহ হচ্ছিল তখন আয়াতুল্লাহ মির্জা সিরাজি সামনে আসেন আর একটা ফতোয়া জারি করেন। এটা হলো সেই ফতোয়ার কপি। এতে রাজা ভয় পেয়ে যায়, কারণ আয়াতুল্লাহ চাইলে রাজাকে তার পদ থেকে সরিয়ে দিতে পারত। তাই রাজা নাসির আল দিন ওই তামাকের চুক্তি ফেরত নিয়ে নেন। ফলে ইরানের জনগণের মধ্যে ক্ষোভ অনেকটা কমে যায়। এবার যেহেতু আয়াতুল্লাহর ভয়ে রাজা তার চুক্তি ফেরত নিয়ে নিয়েছিল, তাই ইরানের জনগণের মনেও রাজার থেকে বেশি ভরসা আয়াতুল্লাহর জন্য তৈরি হয়। আর এখান থেকে কিন্তু ইরানের রেভলিউশনের বীজ পোতা হয়েছিল। এই তামাক প্রোটেস্টের 2 বছরের মাথায় 1896 সালে মির্জা রেজা কেরমানি নামের একজন ব্যক্তি ইরানের রাজা নাসির আল দিনকে গুলি করে মেরে ফেলে। এরপর কেটে যায় আরো প্রায় 12 বছর। এই সময় সারা বিশ্ব জুড়ে তেলের চাহিদা বাড়তে থাকে। আর এই সময় অনেকে ধারণা করতেন যে মধ্য এশিয়ায় মানে আরবীয় দেশগুলোতে প্রচুর পরিমাণে খনিজ তেল আছে, কিন্তু ইরানের কাছে তখন এত টাকা ছিল না যে তারা এই তেলের খোঁজ চালাবে বা সেগুলোর পরিশোধন করে সেগুলোকে বিক্রি করবে। তো এই সময় একজন ব্রিটিশ উইলিয়াম ডিয়ারকি নিজের টাকা খরচ করে ইরানে তেলের খোঁজ শুরু করে আর ইরানের রাজাকে একটা অফার দেয় যে যদি ইরানে তেল পাওয়া যায় তাহলে সেই ইরানকে বছরে 20,000 ইউরো দেবে আর মোট প্রফিটে 16% দেবে। তো এই সময় ইরানের যিনি রাজা ছিলেন মোহাম্মদ আলী শাহ কাজার, তিনি ভাবেন যে ইরানে হয়তো খুব বেশি তেল নেই আর তিনি ওই সময় তেলের গুরুত্বও ঠিক বুঝতে পারেন না। ফলে ওই চুক্তিতে তিনি রাজি হয়ে যান। আর এখানেই কিন্তু ইরানের তেলের মার্কেটে ব্রিটিশ গভর্নমেন্ট ঢুকে যায়। এবার আপনি ভাববেন যে চুক্তি তো হয়েছিল ইরানের রাজা আর ওই ইংরেজ বণিকের মধ্যে, তাহলে এখানে ব্রিটিশ গভর্নমেন্ট কিভাবে এলো? তো এখানে একটা মজার কাহিনী আছে। ওই ইংরেজ মানে উইলিয়াম ডিয়ারকি 1907 সালে ইরানে একটা তেলের কোম্পানি খোলেন, অ্যাংলো পার্সিয়ান অয়েল কোম্পানি। কিন্তু তিনি প্রথম দিকে সফল হননি। ডিয়ারকি তখন প্রায় 5 লক্ষ ইউরো খরচ করেছিল, যার বর্তমান মূল্য প্রায় 1000 কোটি টাকা। এবার তার কাছে টাকা পয়সা যখন শেষ হয়ে যায় তখন সেই লোক চলে যায় ব্রিটিশ সরকারের কাছ থেকে টাকা ধার নিতে, আর তার বদলে অ্যাংলো পার্সিয়ান অয়েল কোম্পানির শেয়ার ব্রিটিশ সরকারের কাছে চলে আসে। তো এইভাবে ইরানের তেলের উপরে ব্রিটিশদের কন্ট্রোল চলে আসে। আর কোইন্সিডেন্টলি পরের বছরই মানে 1909 সালে ইরানের খুজেস্তানে তেলের একটা বিশাল ভান্ডার পাওয়া যায়। এবার তেল খুঁজে পেতেই ব্রিটিশরা ইরান থেকে প্রচুর পরিমাণে তেল নিজেদের দেশে নিয়ে যেতে শুরু করে আর তারা লাভের মাত্র 16% ইরানকে দিত। এবার বিষয়টা এমন কি দাঁড়ায় যে ইরানের নিজের তেলের উপরেই তাদের কোনো কন্ট্রোল ছিল না। আর জনগণ এসব দেখে ভীষণ ক্ষেপে যায়, কারণ ইরানের তেল বেচে ব্রিটিশরা দিন দিন ধনী হয়ে যাচ্ছিল আর ইরান দিন দিন গরিবের দিকে এগোচ্ছিল। আর এই সময় আবার সামনে আসে মজলিস। ইরানে যে ধর্মগুরুদের কথা বললাম মানে উলেমা, আয়াতুল্লাহ, এরা ঠিক করে ইরানের রাজার ক্ষমতার পাশাপাশি নিজেদের একটা শাসন ব্যবস্থা শুরু করবে। আর এটাকে সে সময় মজলিস বলা হতো। আর জনগণ ওই মজলিসকে সাপোর্ট করতো। এই সময় ইরানের রাজা পুতুলের মতো বসে থাকতো আর মজলিস পুরো দেশকে চালাতো। তো এই মজলিস এবার ব্রিটিশ আর রাশিয়াকে চাপ দিতে থাকে ইরান থেকে চলে যাওয়ার জন্য। এদিকে সেই সময় রাশিয়াতেও লেনিনের নেতৃত্বে বিদ্রোহ হচ্ছিল, ফলে তারা বেশি ঝামেলা না করে ইরান থেকে সরে যায়। কিন্তু ঝামেলা করে ব্রিটিশরা। তারা তো শুরুর দিকে যেতে রাজি হয় না, কারণ এই সময় সম্পূর্ণ ব্রিটেন ইরানের তেলের উপর নির্ভর করেছিল। তখন ব্রিটিশরা একটা নতুন প্ল্যানিং করে। তারা দেখে যে ইরানের জনগণ রাজাকে মানে না। এই সুযোগে ব্রিটিশরা ইরানের আর্মির কমান্ডার ইন চিফ রেজা শাহ পাহলভিকে সাপোর্ট করে। আর 1921 সালে ইরানে একটা কু হয়, মানে সৈন্য অভ্যুত্থান হয়, যাতে ইরানের আগের রাজা আহমেদ শাহকে সরিয়ে ফেলা হয় আর রেজা শাহ পাহলভি হয়ে যান ইরানের নতুন রাজা। এই রেজা শাহ পাহলভির সাথে শুরু হয় ইরানের নতুন পাহলভি রাজত্ব। আর রেজা শাহ ইরানের অনেক পরিবর্তন করেছিলেন, মানে বলতে পারেন তিনি ইরানের একটা নতুন জার্নি শুরু করেছিলেন। প্রথমত তিনি পারস্য নাম বদলে দেশের নতুন নাম করেন ইরান। আর তিনি সারা দেশ জুড়ে ওয়েস্টার্ন কালচার প্রমোট করেন। ওয়েস্টার্ন পোশাক পরা, মেয়েদের চাকরি করা, বোরখা ব্যান করা, এমন অনেক নিয়ম শুরু করেন। কিন্তু ইরানের শাহ জানতেন যে এই সমস্ত কাজে মজলিস বাধা দেবে। এই জন্য রেজা শাহ মজলিসের ভেতরে ঘুষ দিয়ে লোকজনদেরকে নিজেদের দলে টেনে নেন, আর যারা মানত না তাদের জেলে ঢুকিয়ে দিতেন বা রাতারাতি গায়েব করে দিতেন। এইভাবে রেজা শাহ মজলিসকে নিজের কন্ট্রোলে নিয়ে নেন। কিন্তু জনগণ তখনও ব্রিটিশদের এই তেল নিয়ে যাওয়ার ব্যাপারটা পছন্দ করছিল না। তখন রেজা শাহ ব্রিটিশদের সাথে যে তেলের চুক্তিটা ছিল সেটাকে একটু শুধরে নেন, আর আগে যে 16% প্রফিট ইরান পেত সেটাকে বাড়িয়ে 50% করেন। কিন্তু তারপরেও কিন্তু ইরানের জনগণ তেমন একটা খুশি ছিল না। তারা চেয়েছিল যে ইরানের তেলের উপরে শুধুমাত্র ইরানের জনগণেরই অধিকার থাকবে। উল্টে রেজা শাহ ইরানের ট্যাক্স বাড়িয়ে দেন, ফলে জনগণ আরও ক্ষেপে যায়। কিন্তু রেজা শাহ এই সমস্ত ছোটোখাটো বিদ্রোহগুলোকে চাপা দিয়ে দিত। এরপর শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে যখন ব্রিটিশরা দুর্বল হয়ে পড়ে তখন ইরানে এন্ট্রি নেয় আমেরিকা। আমেরিকারও কিন্তু ইরানের তেলের উপর নজর ছিল, তারাও ইরানের সাথে একটা চুক্তি করে। এবার এই আমেরিকা বলুন বা ব্রিটেন, এই দুটো দেশই চাইছিল যে করে হোক ইরানের রাজার ক্ষমতা থাকুক। এর ফলে তারা কম দামে ইরান থেকে তেল নিতে পারবে। আর এরই সাথে ইরানের রাজনীতি থেকে শুরু করে ইরানের বিদেশ নীতি সব জায়গায়
আমেরিকার নাক গলাতে শুরু করে। এর জন্য আমেরিকা আবার বছরে $500 মিলিয়ন করে ইরানকে এইড দিত। কিন্তু আগেই আপনাদেরকে বলেছি এই সব কিছুই হচ্ছিল উপরের মহলে। এর ফলে কিন্তু ইরানের যে সাধারণ মানুষরা ছিল তাদের কোনো লাভ হচ্ছিল না। এই সময় ইরানের মজলিসের একজন মেম্বার মোহাম্মদ মোসাদ্দেক ইরানের রাজার বিরুদ্ধে প্রোটেস্ট শুরু করে। মোসাদ্দেক দাবি তোলে ইরানের তেলকে ন্যাশনালাইজ করে দেওয়া হোক, যাতে অন্য কোনো দেশ ইরানের তেল বেচতে না পারে। ইরানের তেল ইরান নিজেই বেচবে। আর ইরানের জনগণ এই ক্ষেত্রে মোসাদ্দেককে সম্পূর্ণ সাপোর্ট করে। এবার ইরানের তৎকালীন যে রাজা ছিলেন মোহাম্মদ রেজা শাহ পেহেলভি, তিনি ভয় পেয়ে যান আর কোণঠাসা হয়ে পড়েন। রাজা বাধ্য হন মোসাদ্দেককে ইরানের প্রধানমন্ত্রী বানানোর জন্য। তখন ইরানের পার্লামেন্টে মোসাদ্দেক একটা ভোটের আয়োজন করে ইরানের তেল ন্যাশনালাইজ করার জন্য। আর এই ভোটে জেতার পর ইরানের তেল থেকে আমেরিকা এবং ব্রিটেনের কন্ট্রোল সরে যায়। কিন্তু এই সময় আমেরিকা এবং ব্রিটেনের প্রচুর পরিমাণে লোকসান হতে শুরু করে। এবারে দুটো দেশ ইরানের উপর বিভিন্ন রকমের স্যাংশন লাগায়, যাতে ইরান তার তেল বাইরের কোনো দেশে বিক্রি করতে না পারে। উল্টে আমেরিকা প্রতি বছর $500 মিলিয়ন করে যে খরপোশ দিত সেটা বন্ধ করে দেয়। কিন্তু মোহাম্মদ মোসাদ্দেক সাহসী মানুষ ছিলেন। তিনি আমেরিকার ব্রিটেনের চোখ রাঙানিতে ভয় পান না। আর তখন আমেরিকা এমন কিছু করে যার কারণে আমেরিকা ইরানের মানুষদের কাছে চিরশত্রু হয়ে যায়। মানে বলতে পারেন এখান থেকেই আমেরিকা এবং ইরানের মধ্যে শত্রুতা শুরু হয়। 1953 সালে আমেরিকার গুপ্তচর সংস্থা CIA এবং ব্রিটেনের গুপ্তচর সংস্থা MI6 এরা নিজেদের কিছু এজেন্টদের ইরানে পাঠায়। আর তারা ইরানে একটা কু করে। আর এই সৈন্য অভ্যুত্থানে মোহাম্মদ মোসাদ্দেককে ক্ষমতা থেকে সরিয়ে ফেলা হয় এবং ইরানে যিনি রাজা ছিলেন মোহাম্মদ রেজা শাহ পেহেলভি, তার হাতে আবার সমস্ত ক্ষমতা তুলে দেওয়া হয়। ইরানের রাজা এবার পুরোপুরি ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর বশে চলে আসে। তবে ইরানের রাজা কিন্তু ইরানের উন্নতির জন্য বেশ কিছু কাজও করেছিলেন। যেমন ধরুন, এই সময় ইরানের শিক্ষার হার অনেক কম ছিল। মোহাম্মদ রেজা শাহ পেহেলভির শাসনে 1963 থেকে 1978 মধ্যে ইরানের স্টুডেন্ট সংখ্যা 15 লাখ থেকে বেড়ে 1 কোটি হয়। স্কুলের সংখ্যাও 3 গুণ বাড়ানো হয়। এডুকেশন সেক্টরের বাজেট 45 বিলিয়ন রিয়াল থেকে বাড়িয়ে 551 বিলিয়ন রিয়াল করা হয়। মহিলাদের ভোট দেওয়ার অধিকার দেওয়া হয়। তারা অফিসে কাজ করার সুযোগ পায়। এমনকি মেয়েরা এই সময় জাজ বা উকিলের পেশার সাথে যুক্ত হতে পারতেন। মেয়েদের বিয়ের বয়স 13 থেকে বাড়িয়ে 15 করা হয়। এছাড়া ইরান তেল থেকে প্রতি বছর $20 বিলিয়ন করে আয় করছিল। কিন্তু দেশের যে কনজারভেটিভ জনগণ ছিল তারা মোটেই খুশি ছিল না। তার প্রধান কারণ হলো ইরানে যে শিয়া মুসলিমরা হাজার বছর ধরে ইরানে বসবাস করছিলেন, তাদের কালচার রীতিনীতির প্রতি রেজা শাহ উদাসীন ছিলেন। তিনি সব ক্ষেত্রে ওয়েস্টার্ন কালচার প্রয়োগ করেন। এছাড়া ইরানে ইসলামিক ক্যালেন্ডারের ব্যবহার তিনি বন্ধ করে দেন। এগুলো ছাড়াও গরিব মানুষ দিন দিন আরও গরিব হয়ে যাচ্ছিলেন। উল্টে রাজা দেশের মিডিয়া থেকে শুরু করে আইন ব্যবস্থা সবকিছুকে নিজের কন্ট্রোলে রেখে দিয়েছিল। এমন অবস্থায় আবার সামনে আসেন একজন ধর্মগুরু আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। খোমেনি তার ভাষণের মধ্য দিয়ে ইরানের মানুষকে প্রভাবিত করতেন। আমেরিকা ব্রিটেন কিভাবে ইরানকে শোষণ করছে সেই ব্যাপারে জনগণকে জানাতেন। এবার ওই সময় ইসরায়েলকে একটা দেশ হিসাবে মান্যতা দেওয়া হয়েছিল, যেখানে ইরানের রাজা সম্মতি জানিয়েছিল। ফলে আয়াতুল্লাহ খোমেনি খুব সহজেই ইরানের মানুষদের এটা বোঝাতে পারেন যে এই রাজা শয়তানের দূত এবং আমেরিকা এবং ইসরায়েলকেও তিনি শয়তান বলেন। খোমেনির সাপোর্ট দিন দিন বাড়তে দেখে মোহাম্মদ শাহ ভয় পেয়ে যান। আর 1964 সালে রুহুল্লাহ খোমেনিকে তিনি ইরান থেকে এক্সাইল করে দেন, মানে দেশ থেকে বের করে দেন। কিন্তু ইরানের বাইরে গিয়েও খোমেনি ইরানের মানুষদের কাছে নিজের কথা পৌঁছে দিচ্ছিল। তিনি এই সময় নিজের ভাষণের ক্যাসেট বের করতেন, আর সেই ক্যাসেটগুলো স্মাগলিং এর মাধ্যমে ইরানে পৌঁছে দেওয়া হতো। খোমেনির কথা আর তার একটা ক্যারিসমেটিক ছবি ইরানের মানুষদের কাছে আশার আলোর মতো সামনে আসে। 1970 থেকে ইরানের জনগণের মধ্যে খোমেনির প্রতি আস্থা বাড়তে থাকে। এবার তারাও দেশে ইসলামিক শাসনের দাবি তোলে। এদিকে ইরানের রাজার সাথে আমেরিকার বন্ধুত্ব দিন দিন আরও গাঢ় হচ্ছিল। জানলে অবাক হবেন যে আমেরিকাই সেই দেশ যে ইরানকে 5 কেজি 93% পিওর ইউরেনিয়াম এবং 5 মেগাওয়াটের একটা রিয়াক্টর সাপ্লাই করেছিল। আর এই ইউরেনিয়ামই কিন্তু পারমাণবিক বোমার প্রধান রসদ। এসবের মধ্যেই 1971 দিকে ইরানের রাজা হাজার কোটি টাকা খরচ করে একটা বিলাসবহুল পার্টির আয়োজন করে, যাতে দেশ বিদেশ থেকে বহু মানুষ আসেন, যেটা ছিল ইতিহাসের সবথেকে বিলাসবহুল পার্টি। এটার উপর একটা ডেডিকেটেড ভিডিও আমাদের চ্যানেলে আছে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। দেশের মানুষ যেখানে ঠিকভাবে খেতে পারছিল না, সেখানে রেজা শাহ কোটি কোটি টাকা খরচ করেছিলেন একটা মাত্র পার্টির জন্য। এই সময় সারা দেশ জুড়ে বিদ্রোহ হয়, কিন্তু মোহাম্মদ রেজা এই বিদ্রোহগুলোকে খুব কঠোর হাতে দমন করতেন। তবে এতে লাভ কিন্তু কিছুই হতো না। বিদ্রোহ দমন করতে রেজার আর্মি মানুষের উপর গুলি চালাতো। এতে জনগণ আরও ক্ষেপে যেত, আরও বড় আকারে প্রোটেস্ট হতো। আর এরপরই আসি ইরানের ইতিহাসে সেই ভয়াবহ দিন, যেদিন সিনেমা হলে প্রায় 377 জন মানুষ আগুনে পুড়ে মারা যান, যার কথা আমি ভিডিওতে শুরুর দিকে বলেছিলাম। তবে এই আগুন লাগার ঘটনা নিয়ে আয়াতুল্লাহ খোমেনি ইরানের রাজাকে দায়ী করে। উল্টো দিকে ইরানের রাজা আয়াতুল্লাহ খোমেনিকে দাবি করে। আর আজ পর্যন্ত এটা জানা যায়নি যে সিনেমা হলে যে 4 জন আগুন দিয়েছিল তারা কোন দলের ছিল। তবে যেই আগুন দিক না কেন, এর ফলে কিন্তু ইরানে যে বিদ্রোহ হচ্ছিল তার ইন্টেন্সিটি অনেক বেড়ে যায়। 1978 সালে 8ই সেপ্টেম্বর ইরানের রাজধানী তেহরানে প্রায় 60 থেকে 70 লক্ষ মানুষ জড়ো হয় এবং রাজার বিরুদ্ধে প্রোটেস্ট শুরু করে। এদিকে রাজা সৈন্যরা
এই প্রোটেস্টকে কিভাবে কন্ট্রোল করতে হয় তা জানতো না। তারা সরাসরি মানুষদের উপর গুলি চালায়। ব্যাস, গোটা ইরান জুড়ে এবার আগুন ছড়িয়ে পড়ে। চারিদিকে রাজা, আমেরিকা এবং ওয়েস্টার্ন কালচারকে উখড়ে ফেলার দাবি ওঠে। এই সময় মোহাম্মদ রেজা শাহ পেহেলভি ক্যান্সারে ভুগছিলেন। 1979 সালের শুরুতে যখন বিদ্রোহ আর কন্ট্রোল করা যাচ্ছিল না, তখন রেজা শাহ পুরো পরিবার সহ চিকিৎসার বাহানায় আমেরিকা পালিয়ে যান। রেজা শাহ দেশ ছাড়তেই 15 বছর পর 1 ফেব্রুয়ারি 1979 সালে দেশে ফেরেন আয়াতুল্লাহ খোমেনি। এতদিন মানুষ ক্যাসেটে তার ভাষণ শুনত, আজ প্রথমবার তাকে দেখতে কাতারে কাতারে মানুষের ভিড় জমা হয়। খোমেনি দেশে ফিরেই একটা গণভোট করান যে ইরানের মানুষেরা দেশে কেমন শাসন চায়, যেখানে সব থেকে বেশি ভোট আসে ইসলামিক শাসনের দাবিতে। আর এইভাবেই ইরান এক রাজতন্ত্র থেকে ইসলামিক রাজত্বে পরিণত হয়েছে। কিন্তু আমেরিকা, তার সাথে কি হলো? ইরানের জনগণের প্রধান টার্গেট কিন্তু রাজা ছিল না, ছিল আমেরিকা। ইরানের জনগণ এবার তেহরানের আমেরিকান অ্যাম্বাসিতে থাকা 52 জন আমেরিকানকে বন্দী করে। তার বদলে তারা ইরানের রাজাকে ইরানে ফেরত পাঠানোর দাবি তোলে। আমেরিকা শাহ রেজাকে ইরানে তো পাঠায় না, কিন্তু তাকে আমেরিকাতে থাকার অনুমতিও দেয় না। ভাবুন, যে আমেরিকা এতদিন রাজার জন্য এত কিছু করেছিল, সেই রাজার দুর্দিনে আমেরিকা কিভাবে পাল্টি খেলো। রেজা শাহ আমেরিকা থেকে ব্রিটেনে চলে যান, আর সেখানেও একই অবস্থা হয়। শেষে তিনি আসেন মিশরে, কারণ রাজার যে রানী ছিলেন তিনি মিশরের পুরনো রাজ পরিবারের সদস্য ছিলেন। আর রেজা শাহ মিশরেই ক্যান্সারের কারণে 1980 সালে মারা যান। এদিকে আমেরিকার রাজদূতদের বন্দী রাখায় আমেরিকা ইরানের উপর প্রচুর পরিমাণে স্যাংশন লাগায়, যাতে ইরানের ইকোনমি দিন দিন ভেঙে পড়তে শুরু করে। শেষে 1981 সালে ইরান আমেরিকার 52 জন বন্দীকে ফেরত দিয়ে দেয়। 1983 সালের 18 এপ্রিল ইরানের সাপোর্টে থাকা হিজবুল্লাহ প্রথমবার লেবাননে আমেরিকান অ্যাম্বাসিতে অ্যাটাক করে। এতে প্রায় 17 জন আমেরিকান মারা যায়। ওই বছরই আবারও 23 অক্টোবর লেবাননে থাকা আমেরিকান সৈন্য ঘাঁটিতে হিজবুল্লাহ আক্রমণ করে, যাতে প্রায় 241 জন আমেরিকান সৈন্য মারা যায়। এরপরে আমেরিকাও 1988 সালে ইরানের এক প্যাসেঞ্জার প্লেনে অ্যাটাক করে, যার কথা আমি ভিডিও শুরুতে বলেছিলাম। দেখুন, এগুলো বলছি এই কারণে যাতে আপনি বুঝতে পারেন যে ইরান বা আমেরিকা এর মধ্যে যে শত্রুতা রয়েছে তার বেস কোথা থেকে শুরু হয়েছিল। 1995 সালে আমেরিকা ইরানের উপর অয়েল ট্রেড স্যাংশন লাগায়। এরপর থেকে আজ পর্যন্ত প্রতি বছরই আমেরিকা কোনো না কোনো স্যাংশন ইরানের উপর লাগায়, যার ফলে ইরানের অর্থনীতি এক প্রকার ভেঙে গেছে। আর ইরানকে চাপে রাখতে আমেরিকা ইসরায়েলকে ব্যবহার করছে। এবার আপনারা অনেকেই জানবেন যে ইসরায়েলের কাছে পারমাণবিক বোমা আছে। এই কারণে ইরানও চাইছে পারমাণবিক হাতিয়ার তৈরি করতে। একবার যদি ইরানের কাছে পারমাণবিক হাতিয়ার চলে আসে, তাহলে মধ্য এশিয়ার রাজনীতি পুরোপুরি বদলে যাবে। আচ্ছা, আপনার কি মনে হয় ইরান কি পারমাণবিক হাতিয়ার তৈরি করতে পারবে? আর সিনেমা হলে যে আগুন লাগার ঘটনাটা হয়েছিল, আপনার মতে সেটা কার মদত ছিল, ইরানের রাজা নাকি আয়াতুল্লাহ সাপোর্টারদের? সেটাও কমেন্ট বক্সে জানান। আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যান লেটেস্ট আপডেটের জন্য, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি ছিলাম মিঠুন আপনাদের সাথে।